ছয় দফা দাবিতে কুয়েটে শিক্ষার্থীদের বিক্ষোভ ও লাল কার্ড প্রদর্শন কর্মসূচি। স্টুডেন্টস এন্ড টিচার পলিটিক্স সারা জীবনের মতো নির্মূল করা আমাদের মেইন দাবি। আমাদের যে 6টি দাবি ছিল সেগুলো পুরোপুরি মেনে না নেওয়া পর্যন্ত আমরা আমাদের সংগ্রাম জারি রাখবো। হামলার ঘটনায় অজ্ঞাতদের আসামি করে প্রশাসনের মামলা। গণ অভ্যুত্থান পরবর্তী হতাশাব্যঞ্জক ফেসবুক মন্তব্যের জেরে সিলেটে এমসি কলেজ শিক্ষার্থীকে রড দিয়ে পিটিয়ে আহত, শিবির কর্মীদের বিরুদ্ধে হামলার অভিযোগ। এমনভাবে পিটাইছে ভাই, রড দিয়ে একদম মাথা থেকে পায়ের নিচ পর্যন্ত। এইভাবে একটা পশুকে এইভাবে পিটায় না, ওরা যেভাবে পিটাইছে। শিক্ষা বোর্ডের চেয়ারম্যানের কক্ষে হট্টগোলের ঘটনায় বরিশালে তোলপাড়। স্কুলের ম্যানেজিং কমিটিতে বিএনপি নেতাকে সভাপতি করতে অনুসারীদের জবরদস্তি। আমার বোর্ডে আল্লাহ যতদিন রিজিক রাখবে ততদিন আমি এখানে থাকবো, আর যদি গভর্নমেন্ট কালকের বলে যায় খোদা হাফেজ, আমি কালকের চলে যাব। রাজশাহীগামী নৈশ কোচে ডাকাতি ও 2 নারীকে শ্লীলতাহানির ঘটনায় আতঙ্ক। মামলা হয়নি এখনো, জামিন পেয়েছে চালক, সুপারভাইজার ও হেলপার। দীর্ঘদিন ধরে বেহাল টাঙ্গাইলের কালিহাতী রতনগঞ্জ সড়ক, চলাচলে সীমাহীন ভোগান্তি। সংস্কার কাজ অসম্পূর্ণ রেখে উধাও ঠিকাদার। দেশজুড়ে আন্তর্জাতিক মাতৃভাষা দিবস উদযাপনের প্রস্তুতি, 3 স্তরের নিরাপত্তা ব্যবস্থা। কেউ খোঁজ না রাখায় ফেনীতে শহীদ আব্দুস সালামের বাড়িতে নিরাপত্তা। আমরা এ পর্যন্ত সরকারি অনুদান কিছুই পাইনি, শুধু একমাত্র ভাতাটা ছাড়া। 2018 সালে দেওয়ার পর থেকে আর কোনো নতুন বই আসে নাই। আমার এখানে পাঠক সংখ্যা না গুললেই চলে। শুভেচ্ছা, আমন্ত্রণ বিরতিহীন সংবাদ সারা দেশের আয়োজনে। আপনাদের সঙ্গে থাকছি আমি মৌসুমী আহমেদ লোপা। এতক্ষণ শিরোনাম দেখছিলেন। কুয়েট প্রশাসন ও ছাত্র রাজনীতিকে লাল কার্ড দেখালেন শিক্ষার্থীরা। ভিসি প্রভিসির পদত্যাগ সহ 6 দফা দাবিতে অব্যাহত আছে আন্দোলন। উপাচার্য বলছেন, যৌক্তিক দাবিগুলো মানা হয়েছে, করা হয়েছে মামলাও। এদিকে সংঘর্ষের ঘটনায় চলছে তদন্ত। 6 দফা দাবিতে বৃহস্পতিবার তৃতীয় দিনের মতো আন্দোলনে নামেন কুয়েট শিক্ষার্থীরা। অনুষ্ঠিত হয় সমাবেশ। ছাত্র রাজনীতি ও কুয়েট প্রশাসনকে দেখানো হয় লাল কার্ড। আন্দোলনকারীরা জানান, রাজনীতি মুক্ত ক্যাম্পাস, ভিসি প্রভিসি ও ছাত্র কল্যাণ বিষয়ক পরিচালকের পদত্যাগ সহ 6 দফা দাবিতে অনড় তারা। দাবি পূরণ না হওয়া পর্যন্ত চলবে কর্মসূচি। 6টি দাবি ছিল সেগুলো পুরোপুরি মেনে না নেওয়া পর্যন্ত আমরা আমাদের সংগ্রাম জারি রাখবো। তারা এই আদায়গুলো দাবি করতে পারেনি। এর পরবর্তী কর্মসূচি স্বরূপ আমরা আজকে রেড কার্ড প্রদর্শন করতেছি তাদের। কুয়েটের স্টুডেন্ট এবং টিচার পলিটিক্স সারা জীবনের মতো নির্মূল করা এবং কুয়েটে কোনো রকম দালালি চাঁদাবাজি সব চলবে না। ক্যাম্পাসে সংঘর্ষের ঘটনায় কাজ শুরু করেছে তদন্ত কমিটি। সুষ্ঠু তদন্তে সবার সহযোগিতা চেয়েছেন কমিটির সদস্যরা। যথেষ্ট তথ্যপত্র আমাদের হাতে এসছে, কিন্তু বিল্ডিংগুলো সব তালাবদ্ধ থাকার ফলে আমরা আমাদের আসলে যে তথ্যপত্র ক্রস ভ্যালিডেশন করার দরকার, চেক করার দরকার, সেগুলো আমরা পাচ্ছি না এবং কিছু সাক্ষাৎকার গ্রহণ করতে হবে আমাদের। উপাচার্য বলছেন, শিক্ষার্থীদের যৌক্তিক দাবিগুলো মেনে নেওয়া হয়েছে। অজ্ঞাতদের আসামি করে হয়েছে মামলাও। দ্রুতই পরিস্থিতি স্বাভাবিক হবে বলে আশা করছেন তিনি। তাদের দাবির জন্য যদি সব ব্যবস্থা করি, তাহলে আমাদেরকে কেন পদত্যাগ করতে হবে? আমাদের ভিসি প্রভিসি ডিএসডব্লিউ, আচ্ছা ওনাদের যদি মনে হয় যে ডিএসডব্লিউ করছেন না, ঠিকমতো রুল প্লে করছেন না, আমরা এটা অবশ্যই দেখব। গেল মঙ্গলবার ক্যাম্পাসে দুপক্ষের সংঘর্ষের ঘটনা ঘটে। এজন্য ছাত্রদল ও সাধারণ শিক্ষার্থীরা একে অপরকে দায়ী করেছে। এরপর থেকেই বন্ধ রয়েছে প্রশাসনিক ও একাডেমিক কার্যক্রম। ওবায়দুর রহমান, যমুনা নিউজ। গণ অভ্যুত্থান পরবর্তী হতাশাব্যঞ্জক ফেসবুক মন্তব্যের জেরে সিলেটে এমসি কলেজের এক শিক্ষার্থীকে রাতভর রড দিয়ে পিটিয়ে আহত করা হয়েছে। আহত শিক্ষার্থীর অভিযোগ, চিহ্নিত শিবির কর্মীরাই এই হামলা চালিয়েছে। যদিও অভিযোগ অস্বীকার করেছে ছাত্র শিবির।
এ ঘটনায় সিলেট জুড়ে চলছে নানা আলোচনা সমালোচনা। জড়িতদের দ্রুত আইনের আওতায় আনার দাবি সচেতন মহলের। গণ অভ্যুত্থানের পরও দেশের অবস্থার পরিবর্তন হয়নি। ফেসবুকে এমন মন্তব্যের জেরে হামলার শিকার সিলেট এমসি কলেজের তৃতীয় বর্ষের শিক্ষার্থী মিজানুর রহমান রিয়াদ। শিবির কর্মীরা ছাত্রাবাসে রাতভর মারপিট করে বলে অভিযোগ তার। সব হল ছাত্র শিবিরে, সবগুলাকে আমি চিনি ভাই। এমন ভাবে পিটাইছে ভাই, রড দিয়ে একদম মাথা থেকে পায়ের নিচ পর্যন্ত। এইভাবে একটা পশুকে এইভাবে পিটায় না, ওরা যেভাবে পিটাইছে পায়ের সামনে পায়ের গুছানিতে। আহত রিয়াদ ইসলামী সংগঠন তালামিজে ইসলামিয়ার সক্রিয় কর্মী। সংগঠনের নেতাকর্মীদের দাবি ভিন্নমত দমন ও হল দখলেই এই হামলা। আমাদের তো সিট আছে না কিছু, মানে ছাত্ররাতে থাকে, ওইখানে ওদের শিবিরের লোকেরা বসাতে চায়, এইটাই। তারা ক্যাম্পাসে ভিন্নমতের আরও সংগঠন বা অন্যান্যগুলোকে প্রশ্রয় দিতে চাচ্ছে না বা তাদের সহাবস্থান নিশ্চিত করতে চাচ্ছে না, শুধু একচেটিয়া থাকতে চাচ্ছে। তবে ছাত্র শিবির এই ঘটনায় জড়িত নয় বলে দাবি কলেজ শাখা সভাপতির। এখানে ছাত্র শিবিরের চুল পরিমাণ কোন সংশ্লিষ্টতা নেই। এখানে তৃতীয় পক্ষকে তাকে সুযোগ নিয়ে তাকে ইউজ করে ছাত্র শিবিরের বিরুদ্ধে চক্রান্ত করা হচ্ছে। হামলার ঘটনায় তদন্ত কমিটি গঠন করে দোষীদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার আশ্বাস কলেজ কর্তৃপক্ষের। এখন আমরা একটা হয়তো কমিটি গঠন করব, তদন্ত কমিটি, আর ফার্দার যাতে আগামীতে না ঘটে এগুলা। আমরা চাই যে শিক্ষার্থীরা একটু সুন্দর পরিবেশে থাকুক। দোষীদের বিচার করে ক্যাম্পাসে সহ অবস্থান নিশ্চিতের দাবি ছাত্রদল সহ অন্যান্য ছাত্র সংগঠনের। নাবিল হোসেন, যমুনা নিউজ, সিলেট। বরিশালে একটি বিদ্যালয়ের প্রস্তাবিত ম্যানেজিং কমিটির 1 নম্বরে নাম নেই মহানগর বিএনপি নেতার, আর এতেই ক্ষুব্ধ তার অনুসারীরা। তারা হট্টগোল করেছে শিক্ষা বোর্ডে, হুমকি দেওয়ার অভিযোগ করেছেন বোর্ড চেয়ারম্যান। এই হট্টগোল বরিশাল শিক্ষা বোর্ডের চেয়ারম্যানের কক্ষে। গেল সোমবার হঠাৎই চেয়ারম্যানের কক্ষে ঢুকে পড়ে 30 থেকে 40 জন যুবক। নগরীর একটি বিদ্যালয়ের প্রস্তাবিত কমিটিতে সভাপতি পদে মহানগর বিএনপির সদস্য সচিবের নাম 2 নম্বরে কেন, বোর্ড চেয়ারম্যানের কাছে সেই কৈফিয়ত চায় তারা। স্যারের কাছে আমি ছিলাম, ওনারা স্যারের ওখানে যে কোনো একটা দাবি নিয়ে গেছিল, তাই পরবর্তীতে সেখানে স্যারের সাথে ওনাদের ব্যাপক কথাবার্তাও হয়েছে এবং এক পর্যায়ে ওনারা কিছু উত্তেজনামূলক প্রচারণা করছে। আব্দুল ওয়াহেদ বালিকা মাধ্যমিক বিদ্যালয়ের ম্যানেজিং কমিটি গঠনে সভাপতি পদে 3 জনের নাম প্রস্তাব করে স্কুল কর্তৃপক্ষ। এর মধ্যে বিদ্যালয়টির সাবেক প্রধান শিক্ষক ও প্রতিষ্ঠাতার স্ত্রী রোকেয়া বেগম, বিএনপি নেতা জিয়াউদ্দিন শিকদার এবং মারুফ হোসাইনের নাম রয়েছে। এর মধ্য থেকে একজনকে সভাপতি নির্ধারণ করবে বোর্ড। এর আগে যে কমিটিটা 5 আগস্টের পরে সরকার করে দিয়েছিল, সেটা তো অ্যাডহক কমিটি গঠন করতে হবে, তাই ওই কমিটিটা ভেঙে গেছে। তো স্বাভাবিক নিয়মে আমার অ্যাডহক কমিটি গঠন করতে হবে। তো অ্যাডহক কমিটি গঠন করতে যে আমি সরকারি নিয়মে বা অ্যাডহক কমিটি গঠনের যে প্রসেস, সেই প্রসেসের মধ্যে থেকে যাচ্ছি। 3টা নাম বোর্ডে, মানে প্রথমে আমি বিভাগীয় অফিসে পাঠিয়েছি, বিভাগীয় কমিশনার বরাবর, তিনি অ্যাপ্রুভ করে দেওয়ার পর ওই নামগুলোকে আবার বোর্ডে পাঠিয়েছি। চেয়ারম্যানের কক্ষে ঢুকে হট্টগোলের ঘটনায় ভীতিকর পরিস্থিতি বিরাজ করছে শিক্ষা বোর্ডে। তটস্থ বোর্ড চেয়ারম্যানও। কমিটি নির্ধারণ ক্ষেত্রে আমি 1 নম্বরই বেশি ফলো করা হয়। স্যার আমরা আবদার করি না, আপনার কাছে একটা আবদার, যদি 2 নম্বরকে যে শিকদার আছে এইটা আমাকে দেন। ইয়াং পোলাপন তো এখন হঠাৎ রক্ত গরম। আমার বোর্ডে আল্লাহ যতদিন রিজিক রাখবে ততদিন আমি এখানে থাকবো। আর যদি গভর্নমেন্ট কালকের বলে যায় খোদা হাফেজ, আমি কালকের চলে যাব। মহানগর বিএনপির সদস্য সচিব জিয়াউদ্দিন শিকদারের অভিযোগ, আওয়ামীপন্থী একজনকে সভাপতি করতে চাইছে প্রশাসন, তবে শিক্ষা বোর্ডে কে বা কারা হট্টগোল করেছে তা জানা নেই বলেও দাবি তার। আমি ঢাকায়, তো আমি তো বলতে পারতেছি না আসলে বিষয়টা কি কোনো ষড়যন্ত্র ছিল না, এটা আসলে আমি এখন মধ্যে ক্লিয়ার হতে পারতেছি না। হেডমাস্টার আমার নাম 1 নম্বরে দিয়ে প্রস্তাব পাঠাইছিল বিউ কমিশন, ওখানে বিউ কমিশন নাকি আমার নামটা নিচে দিয়ে 1 নম্বর সালাম আওয়ামী লীগের নেতা, তার ওয়াইফের, তার দেবরবাসী সবাই আওয়ামী লীগ। শিক্ষা বোর্ডের তথ্য বলছে 5 আগস্টের পট পরিবর্তনের পর বরিশালের বেশিরভাগ শিক্ষা প্রতিষ্ঠানে ম্যানেজিং কমিটির সভাপতি করা হচ্ছে বিএনপি নেতাদের।
কাউসার হোসেন, যমুনা নিউজ, বরিশাল। কেন্দ্র ঘোষিত কর্মসূচির অংশ হিসেবে দেশের কয়েক জেলায় সমাবেশ করছে বিএনপি। নিত্য প্রয়োজনীয় পণ্যের মূল্য সহনীয় রাখা, আইন শৃঙ্খলা পরিস্থিতির উন্নতি, নির্বাচনী রোডম্যাপ ঘোষণা সহ বিভিন্ন দাবিতে চলছে এই কর্মসূচি। লক্ষ্মীপুর, বরিশাল, কুমিল্লা, ময়মনসিংহ, ফরিদপুর, চুয়াডাঙ্গা, নওগাঁ ও কুড়িগ্রামে সমাবেশের আয়োজন করা হয়েছে। এর মধ্যে কুমিল্লায় মির্জা ফখরুল ইসলাম আলমগীর, লক্ষ্মীপুরে আমির খসরু মাহমুদ চৌধুরী, বরিশালে বেগম সেলিমা রহমান, ময়মনসিংহে আব্দুল আওয়াল মিন্টু যোগ দিয়েছেন। সমাবেশ ঘিরে উচ্ছ্বসিত নেতাকর্মীরা। জুলাই বিপ্লবের পর দেশে গুমের সংস্কৃতি ও বিচার বহির্ভূত হত্যা বন্ধ হয়েছে বলেও মন্তব্য করেছেন অ্যাটর্নি জেনারেল মোহাম্মদ আসাদুজ্জামান। দুপুরে ময়মনসিংহে দেশের পরিবর্তিত পরিস্থিতিতে মানবাধিকার ও বিচার ব্যবস্থা নিয়ে আয়োজিত কর্মশালায় তিনি কথা বলেন। অ্যাটর্নি জেনারেল বলেন, মামলা মানেই গ্রেফতার নয়, তদন্ত করে অভিযোগের সত্যতা পেলে তবেই গ্রেফতার করতে হবে। জুলাই গণঅভ্যুত্থানের মামলাগুলো বিশেষ গুরুত্ব দিয়ে দেখার জন্য পুলিশ ও বিচার বিভাগের প্রতি অনুরোধ জানান অ্যাটর্নি জেনারেল। এ সময় স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের সিনিয়র সচিব নাসিমুল গনি, আইজিপি বাহারুল আলম সহ আরও অনেকে বক্তব্য রাখেন। আমাদের আইনি সীমাবদ্ধতার কারণে ৩৬ জুলাই পরবর্তী সময়ে শহীদদের আদর্শ ধারণ করে আমরা বিনা বিচারে হত্যাকাণ্ডের সংস্কৃতিটা বন্ধ করার পথে হেঁটেছি। এটা আমাদের গর্বের জায়গা। এখনো আমরা মিথ্যা মামলা বন্ধ করতে পারিনি। ঢাকা থেকে রাজশাহীগামী নৈশকোচে ডাকাতি ও 2 নারী যাত্রীকে শ্লীলতাহানির অভিযোগের ঘটনায় আতঙ্ক ছড়িয়েছে যাত্রী ও পরিবহন সংশ্লিষ্টদের মাঝে। ভুক্তভোগীদের অভিযোগ, চালক, সুপারভাইজার ও হেলপারের সহযোগিতাতেই ডাকাতি হয় বাসটিতে। পুলিশ 3 জনকেই 54 ধারায় গ্রেফতার দেখিয়ে আদালতে পাঠানোর পর তারা জামিনে মুক্তি পায়। ডাকাতির ঘটনায় এখনো মামলা হয়নি। রাজধানীর গাবতলী থেকে সোমবার রাত 10টার দিকে রাজশাহীর উদ্দেশ্যে রওনা হয় ইউনিক রোড রয়্যালস পরিবহনের বাসটি। পথে চন্ডা থেকে বাসে উঠে আরও কয়েকজন যাত্রী। টাঙ্গাইলের মির্জাপুরে পৌঁছালে গাড়ির নিয়ন্ত্রণ নেয় যাত্রী বেশে থাকা ডাকাত, শুরু করে লুটপাট। টাকা পয়সা ও মূল্যবান সামগ্রী লুটের পাশাপাশি ডাকাতরা 2 নারী যাত্রীর শ্লীলতাহানি করে বলেও অভিযোগ ওঠে। পরে বাস থেকে নেমে যায় ডাকাত দল। ভুক্তভোগীদের অভিযোগ, বাসের চালক, সুপারভাইজার ও হেলপারের সহযোগিতায় ডাকাতি হয়। গাড়ি লক করে দিল, লক করে দেওয়ার পর মনে করেন ছুরি টুরি নিয়ে ওরা মনে করেন ডাকাতি শুরু করে দিছে। শুরু করে দেওয়ার পর যার কাছে যা ছিল সব মনে করে নিয়ে নিছে। গাড়ির লাইটিং সব বন্ধ করে দিছে, দিয়া সব লুটপাট করে লিয়া মহিলাদের সাথে খারাপ আচরণ করছে, বেয়াদবি করছে। নাটোরের বড়াইগ্রাম থানা মোড় এলাকায় পৌঁছালে বাসটি আটকে পুলিশে খবর দেয় যাত্রীরা। পরে চালক, সুপারভাইজার ও হেলপারকে আটক করে 54 ধারায় গ্রেপ্তার দেখিয়ে আদালতে পাঠায় পুলিশ। আটকের আগে নিজেদের নির্দোষ বলে দাবি করেন চালক। বড় বড় চাকু 2 সাইড থেকে 2 জন আমার গলায় ধরেছে, আরেক সাইড দিয়ে আরেকজন ধরেছে, ধরে বলেছে আপনি উঠেন, আপনাকে অনেক গাড়ি চালানো হয়েছে ড্রাইভার সাহেব, আর গাড়ি চালাতে আপনাকে হবে না, উঠেন আপনি। তখন আমি চাকু যখন ধরেছে তখন আমি ভয়ে উঠে গেছি। যাত্রীবাহী বাসে ডাকাতি ও 2 নারীকে শ্লীলতাহানির অভিযোগের ঘটনায় আতঙ্ক ছড়িয়েছে সাধারণ মানুষের মাঝে। গাড়ির মধ্যে যাত্রীদের নিরাপত্তার জন্য যাতে ছবি তুলে রাখা হয়। ধরতে গেলে আমরা চাকু খাই, মার খাই, আঘাত খাই, অনেক সময় পুলিশ প্রোটেকশন আমরা পাই না, আমাদের জানার কোনো নিরাপত্তা নাই। পুলিশ বলছে ঘটনাস্থল মির্জাপুর থানার আওতায় হয়। ভুক্তভোগীদের সেখানে মামলা করার পরামর্শ দেওয়া হয়েছিল, তবে কেউ এখনো মামলা করেনি। এটা পরে তারপরে টাঙ্গাইলের কোন এক থানায় গিয়েছিল আর কি, গেলে পরে ওখানে ওদেরকে মানে অপেক্ষা করতে বলছে বা করছে, তখন এরা অপেক্ষা না করে চলে আসছে। তারপর সিরাজগঞ্জ পার হয়ে নাটোরে ঢোকার পর 2 জন যাত্রী, যাদের বাড়ি হলো বড়াইগ্রামে, তারাই যে থানার মধ্যে গাড়িটাকে আটকেছে। আটকে বলতেছে যে এই হেল্পার ড্রাইভার এরা জড়িত আছে, না জড়িত থাকলে ঘটনা ঘটবে না। বাসের চালক, সুপারভাইজার ও হেলপার বুধবারই আদালত থেকে জামিন পেয়েছেন। নাজমুল হাসান, যমুনা নিউজ, নাটোর। দর্শক, কুমিল্লায় বিএনপির সমাবেশে বক্তব্য রাখছেন মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। আমরা সরাসরি চলে যাচ্ছি তার বক্তব্যে। রাজনীতি সমস্ত প্রতিষ্ঠানগুলোকে ধ্বংস করে দিয়েছে। সেইখান থেকে এখন আমরা একটা নতুন জায়গায় এসেছি। আমরা সবাই মিলে, ছাত্র, জনগণ সবাই মিলে আমরা একসাথে একটা অভ্যুত্থান ঘটিয়ে এই ফ্যাসিস্ট হাসিনাকে পালিয়ে যেতে বাধ্য করেছি, তাই না? নাকি
তো সেই যে পালিয়ে চলে গেছে, এখন তো সরকার একটা করা হয়েছে, তাই না? সরকার না থাকলে দেশ চলবে? তো সেই সরকারটা কাজ শুরু করেছে, আমরা সবাই মিলে তাকে সমর্থন করছি। এই সময়ে আমরা যদি সঠিকভাবে চলতে না পারি, এই সময় যদি আমরা খুব ধৈর্য হারিয়ে ফেলি, এই সময়ে আমরা যদি এই সরকারকে সমর্থন না দেই, তাহলে এই সরকারকে সমর্থন না দেই, তাহলে কি সরকারটা কাজ করতে পারবে? এই সরকারকে সমর্থন দিয়ে আমরা এখন পর্যন্ত তাদেরকে সমর্থন দিচ্ছি। আপনাদের এখানে আসার আগে বারবার আমার মনে হয়েছে যে লাকসাম সেই এলাকা, যে এলাকাতে মানুষ সবচেয়ে বেশি নির্যাতিত হয়েছে আওয়ামী লীগের হাতে, তাই না? আর আপনাদের মন্ত্রী ছিল মন্ত্রী তাজুল ইসলাম, তাই না? তার অত্যাচারে, তার নির্যাতনে এই এলাকার মানুষ তারা এখানে আসতে পারত, বাড়িঘর ভেঙে দিত, মহিলাদেরকে উপর দিয়ে তুলে নিয়ে যেত এবং ঘরের মধ্যে যা কিছু সরঞ্জাম থাকতো সবকিছুকে ভেঙে ফেলে দিত। একটা ত্রাস, একটা রীতিমতো একটা ভয়াবহ একটা ত্রাসের রাজত্ব সৃষ্টি করেছিল, তাই না? নির্দিষ্ট জামানতের বিপরীতে বছরে 10 থেকে 20% লভ্যাংশ, সেই লাভের আশাতেই সমিতির সদস্য হয়েছেন অনেকে। লাভ দূরের কথা, এখন সঞ্চয়ের টাকাই ফেরত পাওয়া নিয়ে শঙ্কায় সাতক্ষীরার পাটকেলঘাটার 13,000 গ্রাহক। অভিযোগ, বছরের পর বছর ধরে মানুষের সঞ্চয় করা এই টাকায় ব্যক্তিগত সম্পদ গড়েছেন সমিতির পরিচালক। ক্ষুদ্র ব্যবসায়ী আনন্দ ঘোষ 1 দশক আগে পাটকেলঘাটা শ্রমজীবী সঞ্চয় ও ঋণদান সমবায় সমিতির সদস্য হন। একে একে সদস্য করেন পরিবারের আরও 3 জনকে। সঞ্চয় জমেছে 10 লাখ, কিন্তু সেই টাকা তুলতে গেলেই সমিতির যত টালবাহানা। চাই নিয়ে তো মানুষের জীবন, তাই না? ভবিষ্যতে একটা ধীরে ধীরে সঞ্চয় করি, একটা বেশ কিছু টাকা হবে, সেটা একটা কাজে লাগাতে পারবো, এই আশাই আর কি। টাকা চাই, কিন্তু টালবাহানা করেন, যাই না কাইল দেবো। একইভাবে সঞ্জয় বিশ্বাসও স্ত্রী 2 সন্তান সহ এই সমিতির সদস্য। 18 বছর ধরে জমা করা 22 লাখ টাকা তুলতে গিয়ে হিমশিম খেতে হচ্ছে তাকেও। বছরের সঞ্চয়ী টাকার 10 থেকে 20% লাভ, এই ফাঁদেই ধরা পড়েছেন সাতক্ষীরার প্রায় 13,000 গ্রাহক। আনতে গেলে আজ না কাল অমুক দিন তমুক দিন, এই করে 2 বছর করে বছরে যত টাকা জমা হবে এর পরে 10% কি 15% কি 20% হিসাবে আমাদের একটা লাভ দেওয়া হবে, এই হিসাবে আমরা টাকা রাখি। আমার দিয়ে আর আমার বাবার দিয়ে আর আমার মায়ের দিয়ে 3 জনের 25 লক্ষ টাকা আছে। সমিতির কার্যালয়ে যমুনা টেলিভিশন। আমি এই খাতা কলমের এইগুলো আমরা এই করি, মেন দিলে যায় ও আমার নলে। অবস্থা বেগতিক দেখে ছটকে পড়ার চেষ্টা স্টাফদের। লক্ষ লক্ষ কোটি কোটি টাকা আত্মসাৎ করে নিজের গাড়ি বাড়ি এবং এতিমখানা, নিজের বাড়ি, প্রাইভেট গাড়ি ইত্যাদি ইত্যাদি করেছে। তোর কল্পনা যে এইগুলো টাকা আত্মসাৎ করে আমি পাড়ায় চলে যাবো, লুকায় চলে যাবো। অভিযোগের সত্যতা জানতে শেখ রহমত আলীর বাড়িতে যমুনা টেলিভিশন জানালেন 32 কোটিরও বেশি সঞ্চয় জমা আছে তার কাছে। গ্রাহকরা আটকা পড়ে গেছে, বড় বড় টাকা ইনভেস্ট করা ছিল ব্যবসায়, সেই টাকাগুলো হচ্ছে না। যেমন ইটির ভাটায় ইনভেস্ট করা আছে, ব্যবসায় ইনভেস্ট করা আছে, কন্ট্রাক্টরের কাজে ইনভেস্ট করা আছে, সে কন্ট্রাক্টের কাজ শেষ হয়েছে কিন্তু ফান্ড পেলে, কন্ট্রাক্টরের কাজে ইনভেস্ট করা আছে, সে কন্ট্রাক্টের কাজ শেষ হয়েছে কিন্তু ফান্ড পেলে যাচ্ছে না, সেই টাকা তুলতে পারছি না। এই কারণে গ্রাহকদের টাকা দিচ্ছি না, তা না দিচ্ছি। এরই মধ্যে সমিতির বিরুদ্ধে অভিযোগ দেয়া হয়েছে জেলা সমবায় অফিসে। মুখোশধারী লোক থাকে, তারা বিভিন্নভাবে চেষ্টা করে মানুষকে বিভিন্নভাবে প্রতারিত করার জন্য। তো এরকম কিছু কথাবার্তা ওখানে আছে। আমার জানা মতো আমি এখানে জয়েন করার পরে ওই সংগঠন 15 কোটি টাকাকে আমি তাদের প্রেশার ক্রিয়েট করে শোধ করিয়েছি আর কি, 15 কোটি টাকা। আকরামুল ইসলাম, যমুনা নিউজ, সাতক্ষীরা। অপারেশন ডেভিল হান্টে কয়েক জেলায় 24 জনকে গ্রেফতার করা হয়েছে। রংপুর বিভাগে
কুড়িগ্রাম, দিনাজপুর, পঞ্চগড়, নীলফামারী থেকে 12 জনকে গ্রেফতার করেছে পুলিশ। এ নিয়ে 12 দিনে মহানগর সহ রংপুর রেঞ্জে 352 জনকে গ্রেফতার করা হলো। গ্রেফতারকৃতদের বিরুদ্ধে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনে হামলা, হত্যা, নাশকতা, পরিকল্পনার অভিযোগ আছে। এরা সবাই আওয়ামী লীগ এবং সহযোগী সংগঠনের নেতাকর্মী। যৌথ বাহিনীর অভিযানে সাভার ও আশুলিয়ার বিভিন্ন স্থানে ধরা পড়েছে 12 জন। আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণে দুষ্কৃতিকারীদের ধরতে অভিযান চলমান থাকবে বলে জানিয়েছে পুলিশ। সাতক্ষীরা ও যশোরে সড়ক দুর্ঘটনায় 2 জন নিহত হয়েছে, আহত হয়েছে অন্তত 10 জন। ভোরে সাতক্ষীরা সার্কিট হাউসের সামনে দুর্ঘটনার কবলে পড়ে যাত্রীবাহী একটি বাস। পুলিশ জানায়, ঢাকা থেকে যাত্রী নিয়ে শ্যামনগর যাচ্ছিল দিগন্ত পরিবহনের বাসটি। জেলা শহরে পৌঁছানোর পর দ্রুত গতির কারণে নিয়ন্ত্রণ হারান চালক। ধাক্কা লাগে রাস্তার পাশে গাছের সাথে। আহত হন নারী, শিশু সহ বাসের 10 যাত্রী। আহতদের উদ্ধার করে হাসপাতালে পাঠায় ফায়ার সার্ভিস। এদিকে যশোরে 2 ট্রাকের সংঘর্ষে আলমগীর হোসেন নামে এক হেলপারের মৃত্যু হয়েছে। গাড়ি অতিরিক্ত গতিতে ড্রাইভার কন্ট্রোল করতে পারবি, গাড়িটা গাছে সেকেন্ডের ভেতরে দেখলাম আমার হাতের ফোনও নেই, মাথা ফেটে রক্ত বেরোচ্ছে। এই যে দুর্ঘটনা হবে না কেন, রাস্তার সাইডগুলো সব খারাপ, এই খারাপের জন্যই রাস্তায় অ্যাক্সিডেন্ট হয় বেশি। লক্ষাধিক মানুষের ভোগান্তি কমাতে সড়ক মেরামতের উদ্যোগ নেওয়া হয়, কিন্তু মেয়াদ পার হবার পরও টাঙ্গাইলের কালিহাতী থেকে রতনগঞ্জ পর্যন্ত সড়কটি রয়ে গেছে আগের রূপেই। 11 কোটি টাকার প্রকল্প অসম্পূর্ণ রেখেই উধাও ঠিকাদার। সড়ক বিভাগের পক্ষ থেকে কয়েক দফা তাগাদা দেয়া হলেও কোনো সমাধান মেলেনি। এবড়ো থেবড়ো অমসৃণ এই পথে প্রতিদিন চলাচল করে লাখো মানুষ। 9 কিলোমিটার সড়কটি 12 ইউনিয়নের মানুষের জন্য ভোগান্তির কারণ। বেহাল এই সড়কের দেখা মিলবে টাঙ্গাইলের কালিহাতী বাসস্ট্যান্ড থেকে রতনগঞ্জ সিএনজি স্ট্যান্ড পর্যন্ত। 9 কিলোমিটার রাস্তা চলাচলের উপযোগিতা হারিয়েছে বহু আগেই। বর্ষায় কাদা আর শুষ্ক মৌসুমে ধুলাবালুতে নাকাল হতে হয় যাত্রী চালকদের। এখন রাস্তাটা মেরামত হয়ে গেছে, আমরা তো মেলা দিন ধরে ভেঙে হয়ে গেছে গা, ধুলাবালু খাইয়া জীবন শেষ। পুরা সমস্যা, রাস্তা ভাঙা চুরা, গাড়ি চালান জানা, মেলা দিন ধরে হয়ে গেছে গা, রাস্তা গাতাঘাত হয়ে গেছে গা জায়গায় জায়গায়। একটা যাত্রী তাহলে 5 মিনিট বসলে তারা ধুলাবালু সকাল লাগা জায়গায়, আমাদের কামাই কম হয়। আমাদের যেখানে দোকানপাট, গাড়ি গুড়ি চালানো, চার টাকা পাংচার, আমাকে খানা দোকানপাটের ময়লা কারণে এখান থেকে লোক চলাচল খুব দুর্ভিক্ষ হয়ে দাঁড়াইছে। অথচ 11 কোটি টাকা ব্যয়ে সড়কটির সংস্কারে 2023 সালে কাজ পায় ঠিকাদারি প্রতিষ্ঠান আবেদ মনসুর কনস্ট্রাকশন জয়েন্ট ভেঞ্চার হাসান টেকনো লিমিটেড। সেই প্রকল্পের মেয়াদ ছিল 30 ডিসেম্বর পর্যন্ত। নির্ধারিত সময়ে কাজ তো শেষ হয়নি, উল্টো 5 আগস্টের পর থেকে উধাও ঠিকাদার। এর আগে যারা ছিল ক্ষমতায় তারা তো মনে করেন যে করে নেই, আর আমাদের তো নিত্য নিয়ত দুর্ভোগ পাই দিতেছে। মনে করেন ধুলাবালিতে দোকানই করা যায় না। রাস্তাতে আসলে আমাদের ধুলাবালি লাগতে ঢুকে অনেক কষ্ট হয়, বাংলাদেশের রাস্তা অনেক জায়গা খেতে হয়, রাস্তা বিভিন্ন সমস্যা হয়, যানজট থাকে সবসময়, রাস্তা ভালো না, রাস্তা ভালো তাহলে যানজট থাকবো না। ঠিকাদারকে কয়েক দফা তাগাদাপত্র দিয়েছে সড়ক বিভাগ, তাতেও মিলছে না সমাধান। ওনাদের সাথে আমরা যোগাযোগ করার চেষ্টা করি, এক পর্যায়ে ফোন রিসিভ করে বললো যে আমরা কাজটা সহসাই করব। কাজটা কেন করে না, বারবার তাগাদাপত্র দেওয়া হচ্ছে এবং কাজটা যেন তারা দ্রুত করে সেই তাগাদাও দেওয়া হয়েছে। পরবর্তী যদি কাজটা না করে আমাদের দরপত্রের শর্তাবলী মনে তাদের কাজটা বাতিল করার জন্য সুপারিশ করা হবে। এই বিষয়ে কথা বলতে ঠিকাদারি প্রতিষ্ঠানের সাথে বারবার যোগাযোগ করেও কোনো সাড়া মেলেনি। রাহিম সারোয়ার, যমুনা নিউজ। আন্তর্জাতিক মাতৃভাষা দিবস উদযাপনের প্রস্তুতি চলছে সারা দেশে। সকাল থেকে রংপুর কেন্দ্রীয় শহীদ মিনারে চলছে ধোয়া মোছা, পরিষ্কার পরিচ্ছন্নতা এবং রং তুলির কাজ। এখানে প্রথম প্রহরে ফুল দিয়ে শ্রদ্ধা জানাবেন বিভিন্ন রাজনৈতিক, সামাজিক, সাংস্কৃতিক, পেশাজীবী সংগঠনের পাশাপাশি বিভাগীয় ও জেলা প্রশাসনের কর্মকর্তারা। পরের দিন প্রভাত ফেরি নিয়ে আসবেন সর্বস্তরের মানুষ। আয়োজকরা জানিয়েছেন, অংশগ্রহণকারীদের আগমন ও প্রস্থান নিশ্চিত করতে 3 স্তরের নিরাপত্তা নেওয়া হয়েছে। দর্শক, প্রস্তুতির খবর জানবো। রাজশাহী থেকে আমাদের সাথে যোগ দিচ্ছেন সহকর্মী তারেক মাহমুদ। তারেক, আন্তর্জাতিক ভাষা উদযাপন দিবসের প্রস্তুতি সম্পর্কে জানতে চাই, নিরাপত্তার বিষয়টিও একটু জানাবেন।
লোপা প্রস্তুতি একদমই শেষ পর্যায়ে। আমি রয়েছি রাজশাহী বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় শহীদ মিনারে। একটু যদি আপনাকে দেখাই, শহীদ মিনারটি সকাল থেকে আসলে ধুয়ে মুছে একদমই পরিষ্কার পরিচ্ছন্ন করা হয়েছে। সেই সাথে সাথে এখানকার যে লাইটিংয়ের ব্যবস্থাগুলো রাখার দরকার, যে যে পয়েন্টগুলোতে, সেই জায়গাগুলোতে আসলে পোলগুলোতে লাইটিংয়ের ব্যবস্থা করা হয়েছে। এবং এই শহীদ মিনার চত্বরটি সাদা এবং কালো কাপড় দিয়ে কিন্তু মুড়িয়ে দেওয়া হয়েছে। এবং যে ডান পাশ দিয়ে ঠিক শহীদ মিনারে প্রবেশের পথ যেটি রয়েছে, এবং শহীদ মিনারে উঠে শহীদ মিনারে গিয়ে কিন্তু পুষ্পস্তবক অর্পণের যে জায়গাটি রয়েছে, সেই জায়গাগুলো আসলে ঠিকঠাক করা হয়েছে। এবং সেই সাথে সাথে যে বের হওয়ার জায়গাটি, সেটি আলাদা রাস্তাও করা হয়েছে। এবং অন্য দিক থেকে আমি যতটুকু দেখতে পাচ্ছি যে আইনশৃঙ্খলা বাহিনীর পক্ষ থেকে, প্রশাসনের পক্ষ থেকে সার্বিক বিষয়টি কিন্তু নজরদারি করা হচ্ছে। এবারে রাজশাহী বিশ্ববিদ্যালয় বাদেও রাজশাহী শহরের রাজশাহী কলেজে যে শহীদ মিনারটি, সেই শহীদ মিনারটি পরিষ্কার পরিচ্ছন্ন করে সেখানে যে সার্বিক কার্যক্রম, সেটি কিন্তু হাতে নেওয়া হয়েছে সকাল থেকে। এবং বলা যায় যে এখন প্রস্তুতি শেষ পর্যায়ে। এবং রাত 12:01 রাজশাহী বিশ্ববিদ্যালয় প্রশাসন এবং এখানকার শিক্ষার্থীরা বিভিন্ন সামাজিক সাংস্কৃতিক সংগঠনের পক্ষ থেকে পুষ্পস্তবক অর্পণ করা হবে। এবং সেই সাথে সাথে রাজশাহীর যে কোর্ট স্টেশন শহীদ মিনারটি রয়েছে, সেখানেও কিন্তু সেখানে প্রস্তুতি সম্পন্ন করা হয়েছে। প্রত্যেকটি যে শহীদ মিনার রয়েছে, রাজশাহী কলেজ, রাজশাহী বিশ্ববিদ্যালয় শহীদ মিনারগুলোতে এখানকার সার্বিক যে প্রস্তুতি, সেটি কিন্তু শেষ পর্যায়ে। লোপা। তারেক, আপনাকে ধন্যবাদ আমাদের সাথে যোগ দেওয়ার জন্য। আন্তর্জাতিক মাতৃভাষা দিবস উপলক্ষে ফেনী জুড়ে সাজ রব, শহর জুড়ে হাজারো আনুষ্ঠানিকতা। অথচ যাদের আত্মত্যাগে বাংলা আজ বিশ্ব দরবারে অধিষ্ঠিত, সেই ভাষা শহীদের পরিবারের খোঁজ রাখে না কেউ। ফেনী শহরের দাগনভূঞা এলাকায় শহীদ আব্দুস সালামের বাড়ি ও স্মৃতি পাঠাগারে বছরে এ সময়ও শুনশান নীরবতা। শহর জুড়ে হাজারো আয়োজন। 21শে ফেব্রুয়ারিতে সাজ রব ফেনী জুড়ে জেলা প্রশাসনের তরফে নেওয়া হয়েছে দিনটি উদযাপনে বিশেষ কর্মসূচি। রাত 12:01 আমরা কেন্দ্রীয় যে শহীদ মিনারে শহীদদের স্মৃতির উদ্দেশ্যে পুষ্পস্তবক অর্পণ করব। জেলার বিভিন্ন যে অফিস, শিল্পকলা একাডেমি সহ, পাবলিক লাইব্রেরি সহ তাদের আয়োজনে রচনা, কবিতা আবৃত্তি, চিত্রাঙ্কন প্রতিযোগিতাগুলো অনুষ্ঠিত হবে। দিবসটি সামনে রেখে সামাজিক আর সাংস্কৃতিক তৎপরতাও কমতি নেই। ফেব্রুয়ারি মাস আসলে আসলে আমরা ভাষা শহীদদের কথা স্মরণ করি, এছাড়া আসলে কেউই তাদের কথা স্মরণ করি না। আব্দুস সালামের ছোট ভাই করিম, তিনি অসুস্থ। গত 1-2 মাসে তার শারীরিক অবস্থার আরও অবনতি ঘটেছে। আন্তর্জাতিক মাতৃভাষা দিবস এলেই হাজারো আনুষ্ঠানিকতা শহর জুড়ে। অথচ যাদের আত্মত্যাগে বাংলা আজ বিশ্ব দরবারে অধিষ্ঠিত, সেই ভাষা শহীদদের পরিবারের খোঁজ রাখে না কেউ। অবহেলায় শহীদদের সমাধি। ফেনীর দাগনভূঞা এলাকায় শহীদ আব্দুস সালামের বাড়ি ও স্মৃতি পাঠাগারে বছরের এ সময়ও শুনশান নীরবতা। আমরা এ পর্যন্ত সরকারি অনুদান কিছুই পাইনি, শুধু একমাত্র ভাতাটা ছাড়া আমরা আর কিছু 1,20,000 টাকা পাই বাৎসরিক, কিন্তু মুক্তিযোদ্ধার ভাতা 2,20,000 টাকা। বইগুলো আমাদের 2018 সালে দেওয়ার পর থেকে আর কোনো নতুন বই আসে নাই। আমার এখানে পাঠক সংখ্যা না বললেই চলে, তাও যে পাঠকগুলো আসে, ওনারা আসার পরে বইগুলো দেখে ওই যে 2018 সাল দেখলে আর পড়ার আগ্রহ প্রকাশ করে না। ফেনীর সন্তান আব্দুস সালাম শহীদ হন 1952 সালে। ভাষার জন্য জীবন দিলেও তার স্মৃতিচিহ্ন আজও চরম অবহেলায়। আরিফুর রহমান, যমুনা নিউজ, ফেনী।